সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই আজকে আমার থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সমন্বয়করা যদি নতুন দল করে নির্বাচন করে এবং ওই নির্বাচনটি যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সেক্ষেত্রে তারা কোথাও জামানত পাবে না। আমি এই কথাগুলো কয়েকটা বিষয়কে আলোকপাত করে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমত হলো, যখন এই কোটা সংস্কার আন্দোলন ছিল, তখন ছাত্র জনতার পক্ষে যে একটি অবস্থান সাধারণ আপামর মানুষের ছিল এবং তাদের এই যৌক্তিক দাবিটি যখন সরকার অগ্রাহ্য করছিল এবং তাদেরকে নিপীড়ন এবং দমনের মাধ্যমে নৃশংসভাবে জনগণকে, সাধারণ ছাত্রীদেরকে তাদের যে যৌক্তিক দাবি সেটিকে প্রশাসন এবং সরকারের কর্তৃত্ববাদী আচরণের কারণে মেনে নিচ্ছিল না এবং পরিপ্রেক্ষিতে অনেকগুলো হত্যার ঘটনা ঘটল। সেটা সাধারণ মানুষ, ছাত্র এবং পুলিশের অনেক সদস্য মারা গিয়েছিল। এই ধরনের একটি ঘটনার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তখন পর্যন্ত তাদের যে দাবি ছিল যে কোটা সংস্কার আন্দোলন, সেটির পক্ষে আপামর জনতার একটি ভালো সাপোর্ট ছিল এবং সেটিকে সাধারণ মানুষ পজিটিভলি নিয়েছে এবং তাদের পক্ষে একটা অবস্থান তৈরি হয়েছে। পরবর্তীতে তারা সংস্কার নামে যে কথাটি বলছিল, সেটা তো কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের ভালো একটা অবস্থান ছিল, কিন্তু পরবর্তীতে যখন তাদের সেই সংস্কার বা কোটা সংস্কার আন্দোলনটি যখন তাদেরকে নতুনভাবে ক্ষমতার কাছাকাছি নিয়ে গিয়েছে এবং তারপর থেকে তাদের যে আচরণ বা তাদের যে মেন্টালিটি, তাদের যে কমিটমেন্ট, তাদের যে লক্ষ্য নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, সেটির থেকে অনেকটাই বর্তমান তাদের অবস্থা, যার কারণে সাধারণ জনগণ এখন ভাবতে শুরু করেছে আসলে এটি তাদের যে কোটা সংস্কার আন্দোলন বা সংস্কার আন্দোলন, তার সাথে এই তাদের বর্তমান পরিস্থিতি বা অবস্থাটা একসাথে যায় না। কারণ একটি সংস্কারের জন্য যদি সাবেক যারা ছিলেন ক্ষমতায় তাদের মতোই আমি আচরণ করি, তাহলে আমার সংস্কার কী হবে বা আমরা কীভাবে পরিবর্তন আনব, এটা একটা বিষয়। দেখেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসলো, তাদের পৃষ্ঠপোষকতায় এবং সহায়তায় কিন্তু এই সমন্বয়করা বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছে এবং বিভিন্ন প্রশাসনের উচ্চ পর্যায়ে বদলিজনিত বিভিন্ন বিষয়ে সমন্বয়কদের হাত রয়েছে বলে বিভিন্নভাবে প্রচলিত আছে এই কথা। এবং সেটি যদি জেনে থাকি বা সত্যি হয়, তাহলে মানুষের অবস্থানটি বা আস্থাটি তাদের উপর অতটা নেই। দ্বিতীয়ত হচ্ছে, সমন্বয়করা যেভাবে দামি দামি গাড়ি ব্যবহার করে, বিলাসবহুল গাড়ি ব্যবহার করে বিভিন্ন ধরনের সভা সমাবেশ করছে, এই উৎসটি, টাকার উৎসটি কোথা থেকে আসছে? সাধারণ জনগণের কাছে এটি একটি প্রশ্ন। এবং দেখেন, সমন্বয়করা যখন অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসালো বা একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এরপরেই বাংলাদেশে একটি পরিস্থিতি হলো বন্যা পরিস্থিতি, যেটি ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলে ব্যাপক একটি ভয়াবহ বন্যার শিকার হয়েছে। তখন সাধারণ মানুষের একটা টাকা এই সমন্বয়করা ঢাকা ইউনিভার্সিটিতে কালেক্ট করেছিল। সেখানে তারা হিসাব দিয়েছে 11 কোটি বা 12 কোটির মতো একটা টাকা, তাদের হিসাবে এটা তো হিসাব দিয়েছে, কিন্তু হিসাবের বাইরে কত টাকা উঠেছে সেটা কিন্তু সাধারণ জনগণ জানে না, ওটা তারাই জানতে পারবে। কিন্তু 12 কোটি বা 11 কোটি টাকা থেকে তারা 10 কোটি টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছে। তার মানে এই সমন্বয়করা তারা এই ধরনের একটি দায়িত্বে থেকে
সাধারণ মানুষের এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 1000 টাকা যার যার সাধ্য অনুযায়ী যে সহযোগিতা করেছে, সেই টাকাগুলো তারা তস্যুপ করার মতো একটি ঘটনা ঘটেছে বলে সবাই সন্দেহের চোখে দেখেছে। এটি তাদের জন্য একটি ভালো দিক নয় এবং এটি তাদের প্রতি একটা বিরূপ ধারণা। পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে মানে ফেসিবাদকে ফেসিবাদ দিয়ে দমন করতে চাচ্ছে, যেটিও সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। যার কারণে দেখা যায় যে 5ই ফেব্রুয়ারি যে শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে তারা যে বুলডোজার আক্রমণ করার বা বুলডোজার কর্মসূচি দিয়েছে, সেটি সারা বাংলাদেশে বিশেষ করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়ি সেটি তারা পুরোটাই গুঁড়িয়ে দিয়েছে এবং অগ্নিকাণ্ড ঘটিয়েছে এবং সেখানে একটা মানে আমাদের জাতির সাথে ইতিহাসের সাথে কিন্তু এই বাড়িটি জড়িত। হ্যাঁ, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার অনেক দোষ থাকতে পারে, ভুল থাকতে পারে, অন্যায় থাকতে পারে, সেটার অবশ্যই একটা বিচার ছিল, কিন্তু তারা এটি করেছে। শুধু এটা করেই ক্ষান্ত হননি, যারা আওয়ামী লীগ করেছে, এরকম যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী হয়েছে তাদের বাড়িঘরও তদ্রূপ বুলডোজার চালিয়েছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, অগ্নিসন্ত্রাস করেছে। এটি সাধারণ জনগণের কাছে একটি আতঙ্কের নাম হয়ে গিয়েছে এবং আতঙ্কটি সারা দেশ এর সাধারণ মানুষের বিবেককে তাড়া করছে, এখনও করছে। সর্বশেষ গাজীপুরে যে এটি যখন তারা হচ্ছে প্রতিরোধের মুখে পড়েছে এবং আজকে সংবাদ শুনলাম একজন সমন্বয়ক তাদের যে সেখানে হামলা করতে যেয়ে সেখানে আহত হয়েছিল, মারা গিয়েছে। এরপরে একটা ডেভিল হান্ট নামক একটি হচ্ছে যৌথ বাহিনীর অভিযান দেশব্যাপী এখনও চলমান আছে, এটি একটি কার্যক্রম হয়েছে। এখন এই যারা সংস্কারের কথা বলছেন, কোটা সংস্কার আন্দোলন করেছেন, তাদের 3জন কিন্তু ক্ষমতায় আছে এখন, অর্থাৎ সরকারে আছেন। তার মধ্যে আসিফ মাহমুদ, তিনি নিজে স্বীকার করেছেন ঢাকায় উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগে ওনার সুপারিশ ছিল। কিসের ভিত্তিতে, কেন তিনি সুপারিশ করবেন? উনি তো বলেছেন মেধাভিত্তিক একটি জাতি গঠন করবে, মেধাভিত্তিক একটি দেশ গড়ার জন্য তারা সংগ্রাম করছে। তাহলে কিসের ভিত্তিতে, কিসের আলোকে এই সমন্বয়ক হয়ে যিনি আজকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন, তিনি যেই কাজটি করেছেন, এটি নিশ্চয়ই সাধারণ জনগণ ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। তদুপরিও আরেকটা বিষয়, এই দেশে যতটা আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই 52-র ভাষা আন্দোলন, 62-র আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কোনো আন্দোলনেই যারা অগ্রভাগে ছিল তারা কখনোই ক্ষমতার জন্য, পদ পদবীর জন্য কখনো বলে নাই যে আমরা এটা করব সেটা করব। ওনারা আন্দোলন করেছে ভালো কথা, কিন্তু আন্দোলন করে এখন তারা দল গঠন করে নির্বাচন করার চেষ্টা করছে, নির্বাচন করবে। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, অবাধ নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, আমার দৃঢ় বিশ্বাস কোনো আসনেই এরা জামানত ফিরে পাবে না, জামানত বাজেয়াপ্ত হবে। আর যদি সরকারের মদদপুষ্ট নির্বাচন হয়, সরকারের যদি তাদের প্রতি বিশেষ অনুরাগ থাকে, সেই ক্ষেত্রে জিতে আনার পসিবিলিটি আছে, যেটি আমাদের দেশে আগেও হয়েছে, সেটি হলে সম্ভব। এছাড়া সুষ্ঠু নির্বাচন হয়ে তারা এদেশের কোনো আসনে এমপি হবে, এই বিশ্বাস, এই ধারণা অন্তত আমাদের অনেকেরই নেই এবং সেটিই হবে। আমরা যে সংস্কারের জন্য, যে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম, সে আন্দোলনের কোনো কিছুই বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের বেকারত্বের হার, মানে শিক্ষিত জনগোষ্ঠী অনেক বেকার, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গেছে, আরও বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে, গার্মেন্টস বন্ধ, বৈদেশিক বিনিয়োগ বন্ধ, ব্যাংক সেক্টরে আমাদের তারল্য সংকট,
আমাদের পুঁজিবাজারের অবস্থা ভালো না, আমাদের হচ্ছে যে ফরেন কারেন্সি যেটি সেটিও মন্দা, আমাদের রিজার্ভের অবস্থা ভালো না, আমাদের যে প্রতিবেশী দেশের সাথে বিভিন্ন কারণে অকারণে ভারত বিরোধী স্লোগান আন্দোলন দিয়ে তাদেরকে আমরা বিষিয়ে তুলেছি। দেশের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হচ্ছে, বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, একটা গৃহযুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে, হিংসা বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। এই ধরনের পরিবেশের কারণে ছাত্র সমাজকে অর্থাৎ কোটা সংস্কারকারী আন্দোলন যারা করেছে তাদেরকেই অনেকাংশে মানুষ দায়ী করা এবং দোষ দেওয়া শুরু করেছে। আজকে একটি দুঃখের বিষয় বলি, যে ছেলেটি মারা গিয়েছে গাজীপুরের ইনসিডেন্টে, সমন্বয়ক, কালবেলার ইউটিউবে কালবেলার যে রিপোর্টটা আমি পড়লাম দেখলাম, সেখানে কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ কমেন্টে ভরে গেছে। এটি নিশ্চয়ই আমাদের জন্য কারোর জন্যই ভালো না। একজন মুসলিম মারা গেলে আলহামদুলিল্লাহ কেন হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার কথা। এই সংস্কৃতিটা কেন শুরু হয়েছে? কারা শুরু করেছে? আমরা দেশটাকে কোন দিকে নিতে চাই? এই ছাত্র সমন্বয়ক যারা ছিলেন, কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত তাদের যৌক্তিক যে দাবি ছিল, সাধারণ মানুষের সমর্থন ছিল, ওনারা পরবর্তীতে যে স্টেপগুলো নিচ্ছেন বা নেবেন, নেওয়ার চিন্তা করছেন, এটি দুঃখের সাথে বলছি, এটি আমাদের জন্য কারোর জন্যই শুভকর হবে না এবং তাদের জন্য তো নয়। ওনারা আগামী নির্বাচনে যদি কোনো নির্বাচন করে, জাতীয় নির্বাচন করে, সুষ্ঠুভাবে নির্বাচন হলে এই সকল কারণে তারা জামানত ফিরে পাবে বলে আমার বিশ্বাস হয় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।